বিবিসি বাংলা একটা হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ ধামাচাপা দিয়েছে। এইটা সকল রাজনৈতিক দলের কি একটা রাজনৈতিক চর্চা না, এই যে কারো বিরুদ্ধে গেলেই ট্যাগ করে দেওয়া? যত ফ্যাক্ট চেকার বাংলাদেশে কাজ করছে, এদের একটু ফ্যাক্ট চেক করা দরকার। ইঞ্জিনিয়ার্ড মেথডগুলো তো অনেক সময় ন্যারেটিভ বিল্ডিংয়েও নেতিবাচকভাবে ভূমিকা রাখে। পট বাহিনী তারা তো মানুষই না, তারা তো মেশিন। বুঝলাম তারা খারাপ ছিল, কিন্তু আপনি কি নিয়ে আসবেন টেবিলে? সেইটার সুফল কোথায়? এটা নিয়ে এত কান্নাকাটি কেন? সবাইকে আমন্ত্রণ পডকাস্ট কথা চলুকে। আমাদের আজকের পডকাস্ট কথা চলুকের অতিথি সাংবাদিক সাবির মুস্তাফা। সাবির ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। আপনাকে কেন আমন্ত্রণ জানালাম? আপনার সাথে শেষবার নির্বাচন, রাজনীতি, নানান বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। গত কয়েক সপ্তাহ ধরে আপনি খুব ভাইরাল ফেসবুকে। ভাইরাল শব্দটি আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি, কারণ এত শেয়ার হয়েছে, এত কথা হয়েছে। আপনি একটি টক শোতে 2013 সালের 5ই মের যে ঘটনা, শাপলা চত্বরের যে ঘটনাটি ঘটেছিল, সেটি নিয়ে একটি মন্তব্য করেছিলেন যে সেই রাতে আপনাদের রিপোর্টারদের অভিজ্ঞতা অনুযায়ী সেই রাতে সেখানে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। এটা নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা চলছিল। তবে একটা ইন্টারভিউ না, ওটা দুটো ইন্টারভিউতে দুই জায়গায়। মানে সেই দিন কি ঘটেছিল সেই অভিজ্ঞতা তো আপনার কাছে একটু জানবো, কিন্তু তার আগে একটু জিজ্ঞেস করতে চাই, এই যে একটা মন্তব্যকে কেন্দ্র করে একজন মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, একজন সাংবাদিককে, যে সাংবাদিক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে 1000টা গেটকিপিংয়ের মধ্যে দিয়ে একটা দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, তার একটি মন্তব্যকে কেন্দ্র করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, এটা আসলে কোন মনোভাবনার প্রকাশ? এটা ঠিক একটা মন্তব্য না। আমি যেটা করেছি যে আমি একটা ঘটনার বিবরণ দিয়েছি। এটা একটা কোনো মন্তব্য বা আমার মতামত আমি দেইনি। হ্যাঁ, মানে একটা আপনার অভিজ্ঞতার একটা, এটা আমি বলিনি যে আমার মনে হয় বা আমার ধারণা, আমার বিশ্বাস, এসব না। আমি কি জানি এবং কিভাবে এটা আমি জানি সেটা আমি ব্যাখ্যা দিয়েছি। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই যে ক্যাম্পেইনটার কথা আপনি বলছেন, এটা কিন্তু 13 বছর আগে শুরু হয়েছে। আপনার 5ই মে রাত, মানে বাংলাদেশ সময় মধ্যরাতে যে পুলিশ অভিযান হয় শাপলা চত্বরে, সেখানে বোধহয় 30-40 হাজার মাদ্রাসা ছাত্র শিক্ষকরা ছিল তখন, এবং তাদেরকে হটিয়ে দেওয়ার জন্যই সেই পুলিশ অভিযান। এই অভিযানের রাতেই আমরা ফলো করছিলাম। আমরা তখন লন্ডনে ছিলাম, আমাদের সহকর্মীরা ঢাকায় ছিল। তখন আমরা ফলো করছিলাম যে এই যারা জামাতপন্থী কিছু টুইটারে কিছু হ্যান্ডেল, হেফাজত সমর্থক কিছু টুইটার হ্যান্ডেল, তারা মোটামুটি মানে অভিযান শুরু হওয়ার পর থেকেই এতজন মারা গেছে, এতজন মারা গেছে, এতজন মারা গেছে, এবং সংখ্যা মানে প্রতি ঘন্টায় বাড়তে বাড়তে সেই 300, 400, 500 ছাড়িয়ে গেল। এবং পরবর্তীতে অনেকেই দাবি করলো যে হাজার হাজার মারা গেছে ওই শাপলা চত্বরের অভিযানে। তখন আমাদের যে কলিগ ছিল, দুজন ছিল শাপলা চত্বরে সেই অভিযানের সময় রিপোর্টিং করছিল, এবং তারা আমাদের অনলাইনে রিপোর্ট দেয় যে কীভাবে শাপলা চত্বর খালি করা হয়। সেদিন পরের দিন ভোর, যেটা বিবিসি বাংলায় যে ভোরের অনুষ্ঠান হয় রেডিওতে, সেখানে তারা রিপোর্ট দেয় কি হলো সেখানে। তারপর থেকেই কিন্তু এই জিনিসটা আসে। আরেকটা কথা হচ্ছে, সেই ভোর 6:30 অনুষ্ঠানে বিবিসি বাংলা কিন্তু হেফাজতের যে সাধারণ সম্পাদক ছিলেন বাবু নগরী, উনাকে লাইভ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। উনি কোথায় ছিলেন আমরা জানি না, নাম্বার পাওয়া গেছিলো এবং তাকে যোগাযোগ করে তার লাইভ ইন্টারভিউ নেওয়া হয় এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে শাপলা চত্বরের এই রাতের অভিযানে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা, এবং তিনি বলেছিলেন যে তিনি কোনো মৃত্যুর খবর পাননি, কিন্তু তিনি অনেক আহত হওয়ার খবর পেয়েছেন, যে অনেকে আহত হয়েছে, কিন্তু তিনি কোনো মৃত্যুর খবর পাননি। কিন্তু তার সমর্থকরা কিন্তু ওই সকাল 6:30টার মধ্যে কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কাজে এগুলো যে একটা গুজব ছিল, এটা একটা প্রপাগান্ডা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তখন থেকেই বিবিসি বাংলার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন শুরু হয় এই ক্যাম্প থেকে, যে প্রো জামাতি, প্রো হেফাজতি ক্যাম্প থেকে, যে বিবিসি বাংলা একটা হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ ধামাচাপা দিয়েছে। এবং সেখানে আমাকে ব্যক্তিগতভাবেও ওই তখন থেকে কাঠগড়ায়, তার কারণ আপনি যেটা বলছেন। তারপর অফকোর্স এটা চলে কয়েক মাস এই ক্যাম্পেইন, তারপর যা হয় আর কি সীমিত হয়ে যায়। তো এইবার গত বছর অক্টোবর মাসে আমি চ্যানেল আইতে একটা অনুষ্ঠানে এই ঘটনার কথা আমি উল্লেখ করি, যে সাংবাদিকতা বিবিসির জন্য কত ডিফিকাল্ট। যখন আপনারা একটা ইভেন্ট কভার করতে যাবেন, আপনার রিপোর্টার সরজমিনে রিপোর্ট করছে, এবং সেটা যদি একটা গোষ্ঠীর মনোপুত না হয়, কারণ তারা ওই ঘটনা ধরে
একটা প্রোপাগান্ডা চালাতে চাচ্ছে, একটা পলিটিক্যাল মাইলেজ গেইন করতে চাচ্ছে, এবং সেটা তাদের সেই ন্যারেটিভটা চ্যালেঞ্জ করছে এই রিপোর্ট। যদিও রিপোর্টটা ডিরেক্টলি তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য করা হচ্ছে না, রিপোর্টটা করা হচ্ছে কী ঘটনা সেটা দেখানোর জন্য। কাজেই সেটা আমি বলেছিলাম যে এটা কত ডিফিকাল্ট, যে আপনি ইম্পার্শাল এবং বস্তুনিষ্ঠভাবে রিপোর্ট করতে চাইলেও আপনি কিন্তু একটা আক্রমণের মুখে পড়তে পারেন, কারণ না কারোর স্বার্থ যদি মানে হাসিল না হয়, আঘাত ঘটে, বা আপনার রিপোর্ট যদি কারো ন্যারেটিভকে বেকায়দায় ফেলে দেয়, তাহলে আপনাকে তারা আক্রমণ করবে এবং আপনাকে তারা এক ধরনের একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করবে যে আপনি এই, আপনি ওই। যেমন অনেকে এখন বলে যে এটা যে যাই হোক, কি বলে না বলে এটা আমি বলছি না, কিন্তু মূল কথা হচ্ছে যে বিবিসি কিন্তু কখনোই বলেনি যে সেখানে কোনো 5ই মার্চ বা 6ই মার্চ, সরি 5ই মে বা 6ই মে কোনো লোক মরেনি। নো, আপনি সারাদিন ওখানে ঢাকা শহরে বিশেষ করে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে, এবং এই সংঘর্ষের সময় বিবিসি বাংলা রিপোর্টার ছিল মাঠে, এবং সেদিনকার সন্ধ্যাবেলায় রিপোর্টে আমার যদ্দূর মনে পড়ে যে তখন 12 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, কারণ ওই 12 জনের মৃত্যু তখন কনফার্ম করা গেছিল। পরে ওই মৃত্যুর সংখ্যা বাড়ে, এবং ধরুন হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা রিপোর্ট করে যে সর্বমোট 58 জন মারা গিয়েছিল, কিন্তু তাদের 58 জন ছিল 2 দিনের সংঘর্ষ বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন এলাকায়, চট্টগ্রামের হাটহাজারীতে, বরগুনায় এবং নারায়ণগঞ্জে পরের দিন সকালে অনেক সংঘর্ষ হয়েছে, এবং সেখানে 2 জন বিজিবির সদস্য মারা গিয়েছিল। কাজে সব মিলে হচ্ছে এই 58 ফিগার, এবং বিবিসি কিন্তু কখনো বলেনি যে 58 জন মারা যায়নি। আমরা রিপোর্ট করেছি, এটা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, ওইভাবেই রিপোর্ট করেছি। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের যে দক্ষিণ এশিয়া পরিচালক ছিলেন, এখনও আছেন, মীনাক্ষী গাঙ্গুলি, তাকে মানে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের এই তালিকার কজন শাপলা চত্বরে মারা গেছে ওই পুলিশ অভিযানে। তিনি একটিও কনফার্ম করতে পারেননি। প্রথমেই জিজ্ঞেস করছিলাম, মানে এই যে কারোর ন্যারেটিভকে, কোনো সাংবাদিকতা, কোনো রিপোর্ট কারো ন্যারেটিভকে যদি চ্যালেঞ্জ করে, তাহলে সেই সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অংশের মানুষ যাদের স্বার্থের বিরুদ্ধে গেল, তারা যে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এবং ট্যাগিং করে, ট্যাগের রাজনীতি, এইটা কি ধরেন, আমি তর্কের খাতিরে যদি ধরে নেই যে আপনি এই ঘটনাটা হেফাজতে ইসলামের স্বার্থের বিরুদ্ধে গেছে বলে তারা আপনাকে ট্যাগিং করছে, কিন্তু এইটা সকল রাজনৈতিক দলের কি একটা রাজনৈতিক চর্চা না, এই যে কারো বিরুদ্ধে গেলেই ট্যাগ করে দেওয়া? এটা হয়ে গেছে আধুনিক যুগের একটা ব্যাধি। এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী আছে, এবং পশ্চিমা বিশ্বে এটাকে বলা হয় ক্যান্সেল কালচার। আপনি কাউকে ক্যান্সেল করবেন, অর্থাৎ একজন বুদ্ধিজীবী বা একজন সাংবাদিক বা একজন আর্টিস্ট বা একজন রাজনীতিক, তার যে বক্তব্য, তার যে অভিমত, সেটাকে আপনি ডিলেজিটিমাইজ করতে চান, এবং ডিলেজিটিমাইজ করে তাকে আপনি ক্যান্সেল করতে চান, তখন আপনি তার উপর এই আক্রমণ করবেন, তাকে আপনি ট্যাগ দিবেন। ধরুন আমি কথার বলি, মানে পশ্চিমা বিশ্বে একটা জিনিস, একটা অভিযোগ বামপন্থীরা করে, যে বামপন্থীরা বলে যে তাদের একটা অবস্থান আছে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে, এবং তারা মনে করে যে ইসরায়েল একটা আগ্রাসী রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের নিজেদের রাষ্ট্রের অধিকার আছে। এই দাবিটা তখন যারা করে, অনেকে তাদেরকে ইহুদি বিদ্বেষী বলে ট্যাগ দেয়, অ্যান্টিসেমিটিজম। এখন তারা বলার চেষ্টা করে এটা আমরা ইহুদি বিদ্বেষী না, আমরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি অধিকারের পক্ষে, কিন্তু তাদেরকে ক্যান্সেল করার জন্য তাদেরকে অ্যান্টিসেমিটিক একটা ট্যাগ দিয়ে দেয়। কারণ আপনি যদি অ্যান্টিসেমিটিক হয়ে যান, তাহলে আপনার অনেক পত্রিকা আপনার লেখা নিবে না, আপনি যদি আর্টিস্ট হন তাহলে আপনার অনুষ্ঠান অনেকে ক্যান্সেল করে দিবে। সো এই ক্যান্সেল কালচারটা খুবই প্রকট আকার ধারণ করেছে পশ্চিমা বিশ্বে। বাংলাদেশে যেটা হয়, আপনি যেটা বলছেন যে এগেইন একটা লোকের মানে মতামত, বক্তব্য, অভিজ্ঞতা সবই আপনি ডিলেজিটিমাইজ করার চেষ্টা করেন এই ট্যাগিংয়ের মাধ্যমে। সে কি বলল, আপনার ধরুন আমি একটা ইন্টারভিউতে 4 মিনিট ধরে একটা কথা বলেছি, আপনি কিন্তু ওই 4 মিনিট শুনে আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন না যে আমি কী বলছি। আপনি শুধু বললেন ও আচ্ছা, সে বলছে শাপলা চত্বরে কি মারা যায়নি, এই তো একটা পাইলাম। তো সো এইটা হচ্ছে সমস্যা, কিন্তু এটা সামাজিক মাধ্যমে হয়, এটা আপনার মেইন স্ট্রিম মিডিয়াতে কম হয়, কারণ মেইন স্ট্রিম মিডিয়াতে যারা লেখে তারা একটু চিন্তা ভাবনা করে, বুদ্ধি খাটিয়ে, আন্ডারস্ট্যান্ড করে লেখে, কিন্তু সামাজিক মাধ্যমে যারা মন্তব্য করে তারা অনেকেই আবার মানে রিয়েল আসল হিউম্যান বিইং না, তারা হচ্ছে মেশিন, বট যাদেরকে বলে। তারা ওই যে সেলফ জেনারেটেড কমেন্ট, এরকম অনেক আছে, যে শত শত কমেন্ট যখন দেখছেন,
এবং একই ধরনের কমেন্ট আপনি ধরে নেবেন যেটা একটা মেশিন এটা জেনারেট করছে, এই জন্য বলা হয় বট বাহিনী। তো বট বাহিনী হচ্ছে ওইটাই, মানে মেশিন বাহিনী। তো এখন এদের মধ্যে কতজন আসল হিউম্যান বিইং, কতজন মেশিন আমি জানি না, কিন্তু প্রচেষ্টাটা হচ্ছে একই। এবং এটা শুধু মানে আপনি যেটা ঠিকই বলছেন, এটা শুধু আমার ব্যাপারে না, অনেকের ব্যাপারে হয় এটা। আপনার কোনো মানে কারো অবস্থান বা আপনি বিশ্লেষণ দিয়ে কাউন্টার করছেন না, কারণ আপনার কোনো বিশ্লেষণ নাই, কারণ আপনার সেই বিশ্লেষণ দেওয়ার মানে বুদ্ধিমত্তাটা আপনার নাই, কাজে আপনি একটা গালি দিচ্ছেন। আপনি মানে গালিগালাজ এখন মানে সামাজিক মাধ্যমের সবচেয়ে ভালো সহজ রিয়াকশন। একটা গালি দিলেন বা একটা ট্যাগ দিয়ে দিলেন যে সেই পশ্চিমা বিশ্বে যেরকম ইহুদি বিদ্বেষী বলে দিলেন একজনকে তার মতামত বাতিল করে দেওয়ার জন্য, বা কেউ যদি এই যে ওই ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলছে, সেখানে হয়তো কেউ ভাবছে যে না, এটা রাশিয়ার অবস্থানটা আমার কাছে মনে হয় রাশিয়ার অবস্থানে কিছুটা যৌক্তিকতা আছে, ব্যাস আপনি হয়ে গেলেন পুতিনের দোসর। যেই মুহূর্তে আপনি পুতিনের দোসর হয়ে গেলেন, আপনার মতামত, আপনার ব্যাখ্যা বিশ্লেষণ সব বাতিল, ক্যান্সেল। তো এই রাজনীতি, এই মানে সামাজিক ব্যাপারটা বাংলাদেশেও চলছে এই মূলত ফেসবুকের মাধ্যমে। পশ্চিমা বিশ্বে হয় মূলত টুইটারের মাধ্যমে, যেটার নাম এখন এক্স। বাংলাদেশে এটা হয় ফেসবুকের মাধ্যমে। এবং এটার একটা উদ্দেশ্য হচ্ছে যাতে একজনকে আক্রমণ করে আপনি তার মনোবলটাকে হরণ করবেন। তাকে তার মনোবলটা হরণ করতে পারলে সে আর তখন সাহস পাবে না তার অবস্থান ধরে রাখতে, বা সে পিছিয়ে আসবে। মানে এক ধরনের কি প্রিএমপ্টিভ স্ট্রাইক, যাতে সে আর কথা না বলে, মানে তার মুখ বন্ধ করার জন্য এই আক্রমণটা। এখন এটা হতে পারে কেউ আসলেই অনেকেই এরকম করতে পারে, যেরকম আমি একজনের সাথে যোগাযোগ করেছি কালকে, একজন অভিজ্ঞ ব্যক্তি, সে নাম বলবো না, বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলেন, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তিনি বললেন যে তিনি সম্প্রতি কয়েকটা সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রতিটা সাক্ষাৎকার থেকে তার এমন সব কমেন্ট রিল বানিয়ে বাজারে ছাড়া হয়েছে যেগুলোর কোনো কনটেক্সট নাই, কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো আগা নাই মাথা নাই, জাস্ট একটা কমেন্ট টেকেন আউট। এবং এমনভাবে হেডলাইন দেওয়া হচ্ছে যে ওইটা নিয়ে মানে অনেক ট্রোলিং হচ্ছে, রস হচ্ছে, এবং তিনি তারপরে কি বলেননি সেটাও আবার নিয়ে আসা হচ্ছে। তো তিনি বলেননি তাতে কি, হ্যাঁ এটা তো তার ব্যাপার, সেটাও নিয়ে আসা হচ্ছে। তিনি বলেন যে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আর মুখ খুলবেন না। তো তিনি স্ট্রিমে পড়েছেন, মানে ব্যাকগ্রাউন্ডে চলে যেতে চান আর কি। এই ধরেন ফেসবুক হোক কিংবা এক্স হোক, সবই তো দিন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং ফেনোমেনাটা যদি গ্লোবাল হয়, এটা কিসের প্রভাব? আসলে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আমরা সবসময় এরকমই ছিলাম, কিন্তু সেটা কেউ জানতো না। আমার বন্ধুবান্ধব জানতো, তাদের সাথে চা নিয়ে আর যখন আড্ডা মারতাম আমরা জানতাম একে অপরের, হয়তো ক্লাসে কিছু ক্লাসমেটদের সাথে কিছু আলোচনা হতো, হয়তো পরিবারে কিছু মানে টাজিনদের আলাপ হতো, খুবই সীমিত পরিসরে লোকজন জানতো। এখন সামাজিক মাধ্যমের ফলে যা হয়েছে সবাই জানে এটা, কারণ আপনি এটা সামাজিক মাধ্যমে এইসব মন্তব্য করছেন। আগে যেটা আপনি বন্ধুদের সাথে চা খেতে তো করতেন, এখন আপনি বাসায় বসে বসে ঘুম থেকে উঠেই আপনার মোবাইলে মন্তব্যটা করে দিচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে এই সামাজিক মাধ্যমে মন্তব্যটা হচ্ছে এক ধরনের, এটা আপনাকে এক ধরনের প্রোটেকশন দেয়, কারণ আপনি অ্যানোনিমাস থাকতে পারেন। আপনি ভুয়া একটা নামে একটা অ্যাকাউন্ট খুললেন, তারপরে দুনিয়ার লোকে গালিগালাজ করলেন, কেউ জানবে না আপনি কে। সো আপনি একটা প্রোটেকশন পাচ্ছেন, নিজেকে খুব পাওয়ারফুল মনে করছেন যে আরে আমি মানে সবাইকেই, মানে একেবারে সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মানে আমার পাশের বাড়ির ড্রাইভারকেও পর্যন্ত গালি দিতে পারছি সামাজিক মাধ্যমে, কারণ কেউ জানে না এটা আপনি। এই অ্যানোনিমিটিটা কিন্তু মানুষকে অনেকটা বেপরোয়া করে দিয়েছে, এই যেটা আগে ছিল না। আগে কিন্তু আপনি কিছু বলতে গেলে আপনি সামনাসামনি বলবেন, বা লিখতে গেলে আপনার নাম দিয়ে লেখা ছাপানো হচ্ছে, একটা চিঠি লিখতে গেলে আপনার নাম ঠিকানা দিয়ে চিঠি লিখতে হতো। এখন সামাজিক মাধ্যমে এসবের বালাই নেই, আপনার 3, 4, 10টা অ্যাকাউন্ট থাকতে পারে। আর তারপর তো আছে বট বাহিনী, তারা তো মানুষই না, তারা তো মেশিন। রাজনীতিতে কি এইগুলোর চর্চা একটু বাড়াবাড়ি রকম বেড়েছে, এই বট বাহিনী কিংবা অন্যান্য মেশিনের? বট বাহিনীর উৎপাত আমি সেই 2012-13 থেকে লক্ষ্য করছি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং আমি যখন ভয়েস অফ আমেরিকা ছিলাম দেড় বছর, 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত, তখন আমি হঠাৎ খেয়াল করলাম যে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের ওয়েবসাইটটা অত মানে বা ফেসবুকটা বিবিসি বাংলার মতো অত পপুলার ছিল না, মানে অল্প ফলোয়ার, অল্প কমেন্ট। হঠাৎ দেখলাম কিছু কিছু স্টোরিতে 150-200 কমেন্ট। তো আমি ভাবলাম 150-200 কমেন্ট, কী কমেন্ট করছে তারা?
পড়তে গিয়ে দেখি এই কমেন্টগুলো ওই স্টোরির সাথে কোনো মিল নাই। আচ্ছা, এটা হচ্ছে পলিটিক্যাল কমেন্ট, একটা দলের পক্ষে আরেকটা দলের বিরুদ্ধে, আউট অফ কনটেক্সট। আউট অফ কনটেক্সট। ওই স্টোরির সাথে কোনো মিল নাই। হয়তো স্টোরিটা হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে, আর কমেন্টারি হচ্ছে একের পিওরলি পলিটিক্যাল ইস্যু নিয়ে। এবং খেয়াল করলাম যে আক্রমণের লক্ষ্যবস্তু একই দল, আর প্রশংসার লক্ষ্যবস্তু একই দল, এবং তাদের ভাষা একই। ধরুন 100টাও কমেন্ট পড়লাম আমি, প্রত্যেকটার ভাষা একই, তাদের পাংচুয়েশন একই, সব কিছু এক। মানে এটা এক জায়গা থেকে, এক মেশিন থেকে জেনারেট করা হচ্ছে। এটা একটা ক্যাম্পেইন যেখানে হয়তো মাত্র একটা লোক হয়তো 500 অ্যাকাউন্ট কন্ট্রোল করছে। সে একটা মানে লিখে দিচ্ছে, সব পাবলিশড হয়ে যাচ্ছে বিভিন্ন সাইটে। তো এই প্রবণতাটা মানে চলছে, এবং লোকে মনে করছে যে এইসব দেখে যে এই ইস্যু খুব পপুলার, বা কিন্তু আসলে না। এগুলো হচ্ছে একেবারে ইঞ্জিনিয়ার্ড পপুলারিটি, বা মানে যাই বলেন সব ইঞ্জিনিয়ার্ড, কারণ এখানে অনেক মেশিন জেনারেটেড কমেন্ট আসছে। কিন্তু ইঞ্জিনিয়ার্ড মেথড হলেও যেহেতু ডিজিটাল মিডিয়া লিটারেসি এখনও বাংলাদেশে সেই পর্যায়ে পৌঁছেছে বলে অনেকেই মনে করেন না, সেই ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ার্ড মেথডগুলো তো অনেক সময় ন্যারেটিভ বিল্ডিংয়েও নেতিবাচকভাবে ভূমিকা রাখে। একদম, এটা তো করাই হচ্ছে একটা মানে ইম্প্যাক্ট রাখার জন্য, যেটা হয়তো পজিটিভ না। কারণ পজিটিভ যদি হয় তাহলে আপনি এই বটের সাহায্য নেবেন কেন? আপনার এমনিতেই লোকজন থাকবে, কিন্তু আপনার এটার উদ্দেশ্যই হচ্ছে কাউকে ঘায়েল করা, কাউকে আঘাত করা, হিট করা, টার্গেট করে আপনি এটা করছেন। তো সেটা তো সব মানুষ করতে চায় না। সেজন্য আপনি এই ধরনের ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে মেশিন দিয়ে আপনি সেগুলো পোস্ট করছেন। তো এটা একটা বিরাট প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা আপনি সলভ করবেন কী করে? কারণ এটা তো এই যুগটা তো এইসব জিনিসের সুযোগ তৈরি করে দিয়েছে। দিস ইজ দ্য এজ ফর দিস। এখন এটা তো আপনি 30 বছর আগে করতে পারতেন না, কারণ আপনার মেশিন ছিল না। এখন মেশিন আছে, এখন তারপরে এআই যুগ আসছে। এআই দিয়ে যে আরও কত কিছু করা যাবে, এখনও তো আমরা ওটার অর্ধেক জানি কিনা আমার সন্দেহ আছে। মানে আপনি হয়তো 10টা অ্যাকাউন্ট তৈরি করে 10 একরকম মন্তব্য 10 জায়গায় করে ন্যারেটিভ বিল্ডিংটা বন্ধ করতে পারবেন না, কিন্তু এইটা যে ইঞ্জিনিয়ার্ড মেথডে তৈরি করা ন্যারেটিভ, সেইটা বোঝার জন্য ডিজিটাল লিটারেসি কি মানুষের মধ্যে বাড়ানো যায় না? হ্যাঁ, বাড়ানো তো মানে একেবারে জরুরি। কারণ আমি যখন সোশ্যাল মিডিয়া দেখছি, ধরুন এক্স তো মানে ভর্তি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে। তো আমাকে জানতে হবে কোনটা মিসইনফরমেশন, কোনটা ডিসইনফরমেশন, আর কোনটা রিয়েল ইনফরমেশন। এবং এক্সকে নিয়ে তো এই সমালোচনাও আছে যে এখন শুধু টাকা দিয়েই ভেরিফাই করা যায়, ফলে অনেকেরই ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট আছে, যেটা আসলে কার্যত বট হতে পারে সেটা। হ্যাঁ, আপনি মানে আমিও তো মানে সবাই, আপনার যদি লম্বা লিখতে চান তাহলে আপনাকে ভেরিফাইড হতেই হবে, না হলে আপনি 400 ক্যারেক্টারে সীমাবদ্ধ থাকবেন। সো কিন্তু লিটারেসির চেয়ে এই কারণেই বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন এখন তারা ফ্যাক্ট চেকিং, তারপরে আপনার ভেরিফিকেশন, তারপরে এইগুলোর একটা উপর জোর দিচ্ছে, মানে কাউন্টারিং ফেক নিউজ, কাউন্টারিং ডিসইনফরমেশন। বিবিসি বলুন বা সিএনএন বলুন বা ডয়চে ভেলে বলুন, তারা সবাই কিন্তু এটার উপর একটা মানে ভালো মতো ইনভেস্ট করছে, যে এইটা হয়ে গেছে সাংবাদিকতার একটা আলাদা কাজ, যেটা সাংবাদিকতার কাজ হওয়া উচিত না। অন্যের কথা আমি কেন খণ্ডন করতে যাব? আমি আমার নিউজ গ্যাদারিং করছি, আমার নিউজ যাতে ঠিক মতো আমি লিখতে পারি, আমার নিউজের ইনফরমেশন যাতে কোনো ঘাটতি না থাকে, এবং সব ইনফরমেশন যাতে ভেরিফাইড হয়, সেটা আমি চেষ্টা করবো। এখন আমি বসে বসে অন্য লোককে কী করলো সেটা আমি খণ্ডন করে বেড়াচ্ছি, সেটা ফ্যাক্ট চেক করছি। এটা আমার কাছে মনে হয় যে এটা হবে আমার একটা সময়ের অপচয়, কিন্তু সেটার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে বেশ কয়েকটা আছে। আবার অনেকে বলে যে আজকাল যত ফ্যাক্ট চেকার বাংলাদেশে কাজ করছে, এদের একটু ফ্যাক্ট চেক করা দরকার, কারণ এরাও একটু মানে কি বলবো, যে বেছে বেছে ফ্যাক্ট চেক করে, সিলেক্টিভ। হ্যাঁ, যেগুলো আমি পছন্দ করি না সেটাকে আমি খণ্ডন করবো, আর যেগুলো আমার পছন্দ সেটা ভুয়া হলেও আমি এড়িয়ে যাব। তো এই জন্য একজন আমার এক প্রাক্তন সহকর্মী সে মজা করে একটা লম্বা ফেসবুক পোস্ট দিয়েছিল, যার সারমর্ম ছিল যে এখন অনেক ধরনের ফ্যাক্ট চেকার আছে, ফ্যাক্ট চেকার লীগ, ফ্যাক্ট চেকার দল, ইসলামী ফ্যাক্ট চেকার। হ্যাঁ, মানে একেবারে মানে দলের সাথে ঘেঁষা সব ফ্যাক্ট চেকার, এবং তারা শুধু সেই ফ্যাক্টই চেক করবে এবং খণ্ডন করবে যেই ফ্যাক্ট বা মানে ভুল ফ্যাক্ট, ভুয়া ফ্যাক্ট, যেটা তাদের ন্যারেটিভকে আঘাত করে আর কি। মানে এইটা কি সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ?
বাংলাদেশে? আমার মনে হয় বাংলাদেশের রাজনীতি এখনও একটু সেকেলে। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে কিন্তু আমি অভিনব কিছু দেখি না, যেটা আম, কিছুটা বলতে পারেন যে জামাতে ইসলামী এবং হেফাজতের যেই সমর্থন আছে বিদেশে, লন্ডনে বলুন বা নিউ ইয়র্কে বলুন, তারাও অনেকটা ওই সামাজিক মাধ্যমের ব্যবহার কিন্তু ওই যে মানে পুরনো দলগুলো হচ্ছে অনেক আগে শুরু করে দিয়েছে। 2012-13 সাল থেকেই আমি দেখেছি যে বিশেষ করে জামাত এবং হেফাজতের মানে এক্সে যে তাদের তৎপরতা, ফেসবুকে তো আছেই, কিন্তু এক্সে তাদের তৎপরতা কিন্তু তখন থেকেই আহ, খুব ভালো এবং খুব শার্প। এবং তারা এক্সে কীভাবে একটা উত্তেজনা সৃষ্টি করতে হয়, কীভাবে কোন সময় কোন হ্যাশট্যাগ দিতে হয়, সব মানে তাদের খুব মানে ভালো আয়ত্তে ছিল এবং তারা খুবই এফেক্টিভলি কাজ করেছে সেই সময়। এবং ওই 2013 সালের 5ই মের কথা যখন আমরা শুরু করেছিলাম, ওই সময় তারা একটা হ্যাশট্যাগ চালু করলো, রেভলিউশন ডে। অর্থাৎ ওই হ্যাশট্যাগটা আমাকে বলে দিল যে আজকে সরকার উৎখাতের একটা অপারেশন মানে অভিযান হবে আর কি, রেভলিউশন ডে। তো রেভলিউশন ডে তার হয়নি, কিন্তু ওইটাই ছিল তাদের উদ্দেশ্য, সেটা তারা ওই হ্যাশট্যাগের মাধ্যমে জানিয়েছিল। তো যাই হোক, কাজে আমি বলবো যে আমাদের যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দল বিএনপি বলুন, আওয়ামী লীগ, যদিও কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ না থাকলেও তারা এখনও ওই সেকালেই কার্যক্রমই করতো। বিএনপি এখনও সেকালে একটা দল, জাতীয় পার্টি তো মানে মানে সেকাল খুঁজে বেড়াচ্ছে সে কীভাবে ওই সেকাল থেকে বেরিয়ে এই একালে আসবে। ইভেন আপনি দেখেন যে যেটা জেনজিদের দল বলে পরিচিত এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, তাদের কার্যক্রমও কিন্তু যে খুব একটা আধুনিক, তাদের চিন্তাভাবনা যে খুব একটা আধুনিকতার ছাপ বা টেকনোলজি ব্যবহারে যে তারা এটাকে খুব পজিটিভলি টেকনোলজি ব্যবহার করছে, সেটা আমি বলবো না। তারাও কিন্তু ঠিক ওই ট্র্যাডিশনাল পার্টির মতো মানে অপারেট করছে এবং মনে করছে যে আগের যে ক্ষমতা ছিল তাকে ঘায়াল করতে পারলেই আমি আমার সব হয়ে গেল। তো সেটা তো না, মানুষ তো জানতে চায় যে আপনি কি দিবেন। বুঝলাম তারা খারাপ ছিল, কিন্তু আপনি কি নিয়ে আসবেন টেবিলে? তো সেটা কিন্তু খুব কম লোকেই করছে। এবং যারা টেবিলে কি নিয়ে আসবো সেটার কথা বলে, সেগুলো কিন্তু খুবই সাদামাটা সেকালে একটা জিনিস। এটা যে অভিনব কিছু হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে, তা না। তাহলে ধরেন এই যে এত বড় একটা গণঅভ্যুত্থান, তারপরে একটা নির্বাচন, অনেক কাঠখড় পুড়িয়ে তারপর একটা নির্বাচিত সরকার এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সবই যদি সেকেলে থাকে, যে মানুষগুলোর মৃত্যু হলো, যে মানুষগুলোর প্রাণের বিনিময়ে এই আন্দোলনটি সফল হলো, তারপরে নির্বাচন হলো, সেইটার সুফল কোথায়? আমি খুব একটা সিম্পল ভিউ নিই এখানে, খুবই সিম্পল। এটা অনেকে হয়তো আমাকে কাঠগড়ায় দাঁড় করাবে, এটার জন্য ট্যাগ দিবে, ক্যান্সেল করার চেষ্টা করবে। সেটা হচ্ছে যে জুলাই অগস্ট এই 2 মাসের যে গণঅভ্যুত্থান, সেটার উদ্দেশ্য ছাত্ররা নিজেরাই ঘোষণা করেছিল এক দফা, হাসিনার পতন। সেটা হয়ে গেছে, সো ইটস সাকসেসফুল। এটা নিয়ে এত কান্নাকাটি কেন? অভ্যুত্থান সফল হয়েছে কারণ হাসিনা ইজ নট দেয়ার, এবং নতুন সরকার ক্ষমতা আসছে তার অনেক পরে। কিন্তু উদ্দেশ্য ছিল একটাই। এখন ঘটনার পরে যদি আপনি বলা শুরু করেন না আমাদের আরও উদ্দেশ্য ছিল, এটা ছিল সেটা ছিল, সংস্কার, এগুলো হচ্ছে আফটার থট, পরে আপনারা নিয়ে আসছেন এটা। কেউ কেউ বলে যে বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। তো আমার কথা হচ্ছে হ্যাঁ, বিপ্লবী সরকার আপনি যদি গঠন করতেন তাহলে বুঝতাম, কিন্তু আপনারা তো করেননি। সমস্যা হচ্ছে 5ই আগস্ট তো আপনারা নিয়ন্ত্রণে ছিলেন না, নিয়ন্ত্রণ নিয়ে নিল সেনাপ্রধান। তিনি সব পলিটিক্যাল পার্টিকে ক্যান্টনমেন্টে ডেকে বুঝালেন যে এখন আমাদের একটা অন্তর্বর্তী সরকার করতে হবে এবং সেটার জন্য আমাদের প্রেসিডেন্টের হেল্প দরকার। এখানে কোনো বিপ্লব হয়েছে, সরকার উৎখাত হয়ে গেছে, প্রেসিডেন্ট উৎখাত, সব কিছু উল্টে গেছে, তা হয়নি। সেনাপ্রধান গিয়ে এই ব্যবস্থাটা করলেন। ছাত্ররা যেটা করলো, তারা ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইলেন এবং সেটা তারা পেলেন, এবং তাদের 3 জন লোক সরকারে ঢুকলো, যেটা নিয়েও পরে বিতর্ক হয়েছে যে এটা তাদের করা উচিত ছিল কি ছিল না। তো আমার মতে এটা উচিত ছিল না। তারা হয় বিপ্লবী সরকার গঠন করতো এবং মানে তাদের কনসিকুয়েন্স ফেস করতে হতো, কারণ সেনাবাহিনী এবং জনপ্রশাসন তারা কিভাবে নিবে একটা বিপ্লবী সরকার আমি জানি না, কিভাবে নিত সেই 5ই আগস্ট, কিন্তু তারা সেটা করেনি। এবং পরে এটা নিয়ে কান্নাকাটি করেও লাভ নেই, কারণ অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো যার যার ভূমিকা এটা মানে সেনাবাহিনীর কাইন্ড অফ প্ল্যানিং অনুযায়ী হয়ে গেছে। তারপরে এখন আপনি এই রিফর্মের কথা বলেন, এসবের কথা বলেন, তো এখন রিফর্ম তো একটা বস্তু না যে আপনি সেটা অর্জন করবেন। রিফর্ম তো হচ্ছে একটা চলমান জিনিস, এবং প্রতিটা সরকারই কোনো না কোনো সময় কোনো না কোনো রিফর্ম করে।
এবং সেটা সবসময় যে ঢাকঢোল পিটিয়ে কমিশন গঠন করে তা না। আমি অনেক সময় বলি যে 91 যে নির্বাচন হলো, তারপরে বিএনপি ক্ষমতা আসলো। বিএনপি ক্ষমতা আসার পরপর 5টা বছর 5টা বাজেট দিলেন সাইফুর রহমান, এবং প্রতিটা বাজেটে কিছু না কিছু রিফর্ম ছিল, মানে ইকোনমিক সেক্টরে, এবং এমন সব রিফর্ম ছিল যেগুলো আর কি বাংলাদেশের অর্থনীতির চরিত্র পাল্টে দিয়েছে। মানে ফান্ডামেন্টাল রিফর্ম ছিল সেখানে। কিন্তু সাইফুর রহমান তো একটা বিশাল আয়োজন করেনি, 10টা লোক বিদেশ থেকে এনে কমিটি করে তারপরে কমিশন করে, হ্যাঁ, এসব করেনি। তার সরকার মানে দল ক্ষমতায় আছে, তার দায়িত্ব হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সংস্কার দরকার, তিনি সংস্কার করেছেন, ব্যাস হয়ে গেছে। এখন আপনি সেটাই করবেন, প্রতিটা সরকারই এটা করবে। হ্যাঁ, যে রাজনৈতিক রিফর্ম, এখন ইউনূস সরকার একটা কমিশন গঠন করে দিল, যে সাংবিধানিক সংস্কার কমিশন, তারা একটা রিপোর্ট দিল, প্রস্তাব দিল, ফাইন। কিন্তু এই প্রস্তাবগুলো যাবে পার্লামেন্টে, পার্লামেন্ট ডিসাইড করবে যে এটা কিভাবে বাস্তবায়ন হবে বা আদৌ সবগুলো বাস্তবায়ন হবে কিনা। তো উনারা ওটা না করে আবার ওটাকে মানে গলা দিয়ে ঠেলে দেওয়ার জন্য একটা গণভোটের আয়োজন করলেন। তো এটা হচ্ছে উপর থেকে একটা চাপিয়ে দেওয়া হলো। তো এইগুলো আমি মনে করি যে আফটার থট, বিপ্লবের আগে এইগুলো নিয়ে কেউ ভাবেনি। হয়তো ভেবেছে অনেকেই ভেবেছে, কিন্তু এইটা ওই আন্দোলনের অংশ ছিল না। আন্দোলনের সময় প্রকাশ করেনি না, প্রকাশ মানে কি, আপনাকে তো আর্টিকুলেট করতে হবে যে আন্দোলনে আমরা এই কারণে আন্দোলন করছি এবং এইটা হবে আমাদের গোল। যেটা কারণ যে জুলাই ঘোষণাপত্রের কথা বলা হয়, তো জুলাই ঘোষণাপত্র দেওয়ার উচিত মানে 5ই আগস্টের আগে, পরে না, তার 1 বছর পরে একটা জুলাই ঘোষণাপত্র আসলো, যার ফলে কেউ ওটার কথা মনেই রাখেনি। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র আসে, এবং সেখানে পুরো ডিটেল দেওয়া আছে যে কি হবে। এপ্রিলের 10 তারিখে ডিটেলে দেওয়া আছে কি হবে, গণপরিষদ গঠন করা হবে, কারা থাকবে গণপরিষদে, সেই গণপরিষদের ভিত্তিতে প্রবাসী সরকার গঠন করা হবে, তারপরে স্বাধীনতার পর কি হবে, সব ডিটেলে ছিল। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল ঘোষণাপত্র, যার ফলে মানে বিজয়ের পরে আর আপনার বসে থাকতে হয়নি, চিন্তা করতে হয়নি, আর্গু করতে হয়নি, আপনি জানেন কি করতে হবে, এবং 1 বছর যেতে না যেতে আপনার নতুন সংবিধান তৈরি হয়ে গেছে। কিন্তু ইনারা পারেননি, কারণ ইনাদের তো এই পুরো চিন্তাভাবনাই ছিল না, চিন্তাধারাটাই ছিল না, এবং সবই হচ্ছে একটা আফটার থট। তো সেজন্য আমি মনে করি যে 18 মাসের যে মানে লম্বা সময় গেল, এবং সেখানে যে এত ক্যাচাল হলো, এবং সেই ক্যাচাল এখনও চলছে, কারণ এই জুলাই সনদ সংস্কার বিএনপি তো সবগুলোর সাথে একমত না। এই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, মানে 18 মাস তো নানান কিছু আমরা দেখেছি, 9 মাসের একটা ঐকমত্য কমিশনের বৈঠক, সেই বৈঠকে নানান আলোচনার পর একটা জুলাই সনদ সই হলো, সেখানে নোট অফ ডিসেন্ট থাকা না থাকা নিয়ে, কিন্তু বিষয়টার সমাধান তো হলো না। একটা অধিবেশনও শেষ হলো সংসদের, যে অধিবেশনে অনেকটা সময় এটা নিয়ে আলোচনা হলো, কিন্তু কোনো সমাধান আমরা দেখলাম না। এই সমাধান না হয়ে থাকা ইস্যুটা কি আগামী সংসদের অধিবেশনগুলো চ্যালেঞ্জের মুখে রাখলো? আমি বলবো না চ্যালেঞ্জ, কারণ বিরোধী দলের যারা আছে বিএনপি এবং এনসিপি মূলত তারা ঠিক বিরোধী দলের ভূমিকা পালন করছে না। জুলাই সনদটা তাদের নিজস্ব একটা এজেন্ডা, তারা চেয়েছিল নির্বাচনের আগেই সেটা বাস্তবায়ন করা হোক, কিন্তু সেটা তারা করতে পারেনি। তারপরে ইউনূস সরকার বলল যে ইলেকশনের সাথে সাথেই গণভোট হবে, কিন্তু এখন বিএনপি বলছে যে গণভোটের আদেশটাই তারা অনুমোদন করেনি, যে প্রেসিডেন্টের যে অর্ডারটা এই গণভোট সেট আপ করার জন্য, গণভোট অধ্যাদেশ, হ্যাঁ, সেটাই তো অনুমোদিত হয়নি। না, কিন্তু গণভোট অধ্যাদেশটা না করার ব্যাখ্যা দিয়েছেন তারা, যে যেহেতু গণভোটটা হয়ে গেছে, ফলে ওই অধ্যাদেশ আর আইন করার দরকার নেই, কারণ সেটা তো ইতিমধ্যেই হ্যাপেন্ড। এই জন্য ওই অধ্যাদেশ আইন না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু গণভোটটা বৈধ, মানে গণভোটের বৈধতা নিয়েও কোনো প্রশ্ন নেই। তাহলে তারা গণভোটের রায় কেন বাস্তবায়ন করছে না? না, সেইটা নিয়ে তাদের ভিন্ন ব্যাখ্যা আছে, যে গণভোটের প্রশ্ন কিভাবে হয়েছিল, কিংবা জুলাই গণভোটটা তারা যেভাবে জুলাই সনদটা সই করেছিলেন, তারা তো সেভাবে বাস্তবায়ন করতে চান। কিন্তু এনসিপি যখন জুলাই সনদে সই করে, এই জুলাই সনদের সবচেয়ে বড় তো স্টেক হোল্ডার এনসিপি নিজেকে দাবি করে যে তাদের নানান রকম, কিন্তু তারা তো সই করেছিল সবার পরে, এবং সেই সই করার সময় এনসিপি লিখে দিয়েছে নোট অফ ডিসেন্ট ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন সাপেক্ষে তারা জুলাই সনদে সই করেছে। এই সমাধান তো এখনো হয় নাই, হবে না, কারণ বিএনপি শুরুতেই বলে দিয়েছে যে এই নোট অফ ডিসেন্টগুলো থাকবে, এবং তাদেরকে বলা হয়েছিল ঐকমত্য কমিশনের তরফ থেকেই যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা জয়ী হলে সেই ধারাগুলো বাস্তবায়নে অবলাইজড থাকবে না। হ্যাঁ, না, ওখানে লেখা আছে যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক দল তার ব্যবস্থা নিতে পারবে। কিন্তু যখন গণভোটে গেল তখন আর নোট অফ ডিসেন্টের বেলা নাই, সব উঠে গেল, এবং 4টা প্রশ্ন, এবং এত জটিল প্রশ্ন, মানে গণভোট হয় একটা বিষয়ের উপরে,
হ্যাঁ না হয় একটা বিষয়ের উপরে, আপনি এটা চান কি এটা চান না, ওখানে এমন সব দেওয়া আছে, তার মধ্যে আবার 30টা সাংবিধানিক রিফর্ম, তারপর আরও রিফর্মস আছে এবং বলা হচ্ছে যে এগুলো আছে কিন্তু এগুলো কি আপনি জানেন না, কারণ ওখানে লেখা নাই। এবং লেখা থাকলে আপনি পড়ার সময় নেই আপনার, আপনি আর বাংলাদেশে কয়জন ওটা পড়তে পারে সেটা নিয়েও আমার সন্দেহ। কাজেই গণভোটটা আমার কাছে খুবই আপত্তিকর ছিল। এখন গণভোট কিন্তু এটা খুবই আপত্তিকর এবং আমার কাছে মনে হয় এটা একটা কারসাজি, ইউনূস সরকারের একটা কারসাজি ছিল, উপর থেকে একটা জিনিস চাপিয়ে দেওয়া রাজনৈতিক দলের উপর, এবং বিএনপি সেটা ভালোভাবেই জানে। এবং আমার মতে বিএনপি এটা মেনে নিয়েছিল তখন, কারণ তারা আপ্রাণ চেষ্টা করছিল যাতে নির্বাচনটা হয়ে যায়। না, এটা বিএনপি বলেছিল সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন সালাউদ্দিন আহমেদ যে নির্বাচনটা যাতে হয় সেই জন্য আমরা অনেক কিছু আপোষ করে জুলাই সনদে সই করি। আপোষ করতে করতে মানে তারা 18 মাস মানে গেছে আর কি। আগে তো তারা চাচ্ছিল ওই 2024 সালেই নির্বাচনটা করতে, তারপরে সেটা গেল 2025 সালের ডিসেম্বর, সেখান থেকে গেল। তো আপোষ তারা অনেক করেছে। হ্যাঁ, কারণ আমার মনে আছে অগাস্টের 7 তারিখে একটা জনসভা হয়েছিল পল্টনে, সেখানে ভার্চুয়ালি বিএনপির তখন ভাইস চেয়ারম্যান ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। তখনও অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়নি। তখন একটা তাদের আশা ছিল যে ঠিক 91 সালে যেটা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচনটা করে ফেলেছে, তারা আশা করেছিলেন সেটাই হবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের যে অন্য চিন্তাভাবনা, অন্য প্ল্যান পরিকল্পনা থাকবে, সেটাও তারা হয়তো তখন টের পাননি। তো যাই হোক, এখন আমার মনে হয় যে এই জটিলতা কাটবে না, কারণ বিএনপি চাইবে না যে এখানে যা আছে তাদের বাস্তবায়ন করতে হবে, কারণ তাদের মানে নিজেদের পরিকল্পনার সাথে অনেক কিছুই সাংঘর্ষিক, এবং তারা ভোট পেয়েই তো সংসদে এসছে। আর সংসদই হচ্ছে যে কোনো দেশের সর্বোচ্চ আইন প্রণেতা। আইন গণভোট দিয়ে মানে প্রণয়ন করার মানে নজির বাংলাদেশে নেই। আইন পার্লামেন্টে পাশ হওয়ার পরে গণভোটে যাওয়ার একটা নজির আছে, একবার, ওই দ্বাদশ সংশোধনী 1991 সালে। সেটা ছাড়া আর কোনো সময় কোনো আইন গণভোটে যায়নি, এবং সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো মানে ব্যবস্থাই নেই। কাজেই বিএনপি এটা ফাইট করবে, এবং জামাত এবং এনসিপি ঠিক এই বিষয়ে সরকারের বিরোধিতা করবে। কিন্তু বিরোধী দলের যে ভূমিকা থাকার কথা, মানে সরকার কিভাবে দেশ পরিচালনা করছে সেটা নিয়ে সরকারের জবাবদিহিতা করে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথা, সেটা কিন্তু বিএনপি এনসিপি করছে না। ওখানে তারা চাচ্ছে একটু মিলেমিশে মানে ভাই ব্রাদার হিসেবে কাজ করতে। এবং আমরা দেখি তো টিভিতে যে জামাতের যারা এমপি আছেন তাদের দেখে মনে হয় যে তারা সংসদে যেতে পেরেই ঝাড়পড় নাই খুশি, আর কি করবেন। কাজে আমি ঠিক সংকট দেখছি না, কিন্তু এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ যে কী করে তারা এই জিনিসটা ম্যানেজ করবে। কারণ এনসিপি এবং জামাত এই বিষয় নিয়ে তাদেরকে মানে টার্গেট করবে যে এটাকে বাস্তবায়ন করতেই হবে। অ্যান্ড বাস্তবায়ন না করলে কি হয়, বাস্তবায়ন করলে কি মানে বাংলাদেশ পাল্টে সিঙ্গাপুর হয়ে যাবে কিনা, না করলে দোজকে পরিণত হবে কিনা আমি জানি না। কিন্তু এখানে অনেক কিছুই আছে যেগুলা মানে সবাই মনে করে যে এগুলো থাকা উচিত, যেরকম প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট যে 10 বছর, তার বেশি না। এগুলো আমার মনে হয় না কারো কাছে আপত্তিকর, যদিও সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দেশে নাই এটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে থাকে এরকম টার্ম লিমিট, কিন্তু সংসদীয় পদ্ধতিতে থাকে না। কিন্তু বাংলাদেশে যেহেতু সংসদীয় পদ্ধতি একটা পারিবারিক পদ্ধতিতে পরিণত হয়েছে, সেই জন্যই বোধহয় অনেকে মনে করছেন এটা থাকা দরকার। কিন্তু পারিবারিক পদ্ধতিতে যেহেতু পরিণত হয়েছে, এখন পরিবারের ভেতরে লাইন আপটাও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রধানমন্ত্রী পরে পরিবারের কে। হ্যাঁ, তাহলে তো ওই উদ্দেশ্যটাই সফল হবে না। আপনি টার্ম লিমিট করেও তো সফল হবে না, কারণ আপনি সেই যদি পারিবারিক পদ্ধতিতেই যদি সাকসেশনটা থেকে যায়, হ্যাঁ, যে আমার পরে আমার মেয়ে বা তারপরে তার ছেলে মেয়ে, লিগ্যাসি, হ্যাঁ, তাহলে তো আর হবে না। বিরোধী দল হয়তো মিলেমিশে একটু থাকতে চাচ্ছে, কিন্তু সরকার তো বিরোধী দলকে কিভাবে সামলাবে সেটা নিশ্চয়ই সামনে দেখা যাবে। সরকার দেশ চালাচ্ছে কেমন, মানে আইন শৃঙ্খলা একটা চ্যালেঞ্জ, অর্থনীতি একটা বড় চ্যালেঞ্জ, বৈশ্বিক অর্থনীতির সামনে বাজেট আছে, সরকারের নানান রকম উদ্যোগের কথা শোনা যাচ্ছে, নানান রকম কার্ড দিচ্ছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, তার মধ্যে 35,000 কোটি টাকার একটা প্রকল্প পাশ হয়েছে একনাকে পদ্মা ব্যারেজ, সেটা নিয়ে এক ধরনের ভূ রাজনীতি আছে। সব মিলিয়ে কি সরকার খুব স্বস্তিতে? মানে কোনো দেশের সরকার কখনো স্বস্তিতে থাকে না। যেই সরকার স্বস্তিতে থাকে, আমি জানি না কোন সরকার কোন দেশে কবে স্বস্তিতে ছিল।
এখন যেটা হচ্ছে মানে সরকার তো বয়স ৩ মাস। হুম ৩ মাসে বোঝা খুব কঠিন যে সরকার আসলে কিভাবে কি করছে। যদিও ইংরেজিতে একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে। সো প্রথম ৩ মাস যা দেখলাম সেটারই মানে আসল চরিত্র কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু একটা জিনিস যে সরকার এখনো কিছু ওই কি বলবো অপটিক্সের উপর নির্ভর করছে। যেমন লোক দেখানো আর কি জিনিস। যেমন ধরুন এই যে সামাজিক মাধ্যমকেই ব্যবহার করা হচ্ছে এখানে বেশিরভাগ। আম এই তারেক রহমান ছাতা নিয়ে মানে বৃষ্টির মধ্যে স্ত্রীর মাথায় ছাতা দিয়েছেন, যদিও আরও অনেক লোক ছিল ছাতা হাতে। তারপর এগুলো ছবি তোলার জন্যই করা হয়। তারপরে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছেন। হ্যাঁ, এইসব জিনিস বা হঠাৎ করে কোনো অফিসে বা মিনিস্ট্রিতে ঢুকে দেখছেন যে পরিদর্শন করছেন যে কে কাজ করছে, কে কাজ করছে না, বা সকাল সকাল কে আসছে, কে আসছে না। তো এগুলো হচ্ছে এগুলো ভালো লক্ষণ না আমার 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 দৃষ্টিতে। কারণ এগুলো সিরিয়াস কাজ না। সিরিয়াস কাজ হচ্ছে আপনি যেটা বললেন যে নাকি যেই প্রকল্পটা পাশ হয়েছে পদ্মা ব্যারেজ। হ্যাঁ, পদ্মা ব্যারেজের প্রকল্পটা ইনারা বানাননি। ৩ মাসে কেউ এরকম প্রকল্প বানাতে পারে না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। না, অন্তর্বর্তী সরকারও বানাননি। এটা কাজ শুরু হয়েছে ২০০৯ সালে। না না 2014 সালে সমীক্ষা হয়েছে। হ্যাঁ, ২০০৯ সাল থেকে কাজ চলে আসে। আচ্ছা, আওয়ামী লীগ সরকার এটা নিয়ে আর আগায়নি। 2014 সালের পর কার্যত এটা নিয়ে আর আগানো আগানো হয়নি। তারপরে এখন এটা মানে বাস্তবায়ন হচ্ছে। তো এটার সাথে ভূ রাজনীতি, কারণ আমি দেখলাম যে কোথায় হবে এই ব্যারেজটা, পাংশা থেকে সুজানগর, এবং 2.1 কিলোমিটার। হ্যাঁ, এবং এটা আপনার হার্ডিঞ্জ ব্রিজ আর ওই পদ্মা আর কি বলে যমুনার মোহনার মাঝামাঝি জায়গায়। তো অনেকে আশা করছিলেন যে এটা এমন একটা ব্যারেজ হবে যে পানি বন্ধ করে সেটা ফারাক্কাকে উড়ায় দিবে চাপ দিয়ে। তো সেটা হচ্ছে না। এই ব্যারেজ সেই কাজ করবে না। এই ব্যারেজে কাজ হবে বর্ষা সিজনে পানি ধরে রাখা, যাতে মানে শুষ্ক মৌসুমে ওই দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলা পানি পায় এবং সুন্দরবন। হ্যাঁ, বিশেষ করে কারণ ওই পানি না আসার ফলে সামুদ্রিক নোনা পানি চাপটা বেড়ে যাচ্ছে, তো সেটাকে হেল্প করা। তো এই প্রজেক্টটা এখন ব্যাপার হচ্ছে সবাই বলবে যে প্রজেক্টটা ভালো, প্রজেক্টের উদ্দেশ্য ভালো, এখন এই প্রকল্পটা কিভাবে ম্যানেজ করা হবে সেটাই হচ্ছে আসল। কারণ এটা ম্যানেজ করতে গিয়ে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। এটা একটা এনভায়রনমেন্টাল ডিজাস্টার হয়ে যেতে পারে যদি ঠিকমতো ম্যানেজ না করা হয়। যেরকম ফারাক্কা ব্যারেজ নিয়ে তো ভারতের লোকেরাই বলছে যে এটা বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এখন ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার আন্দোলন। হ্যাঁ, কারণ এটা হিতে বিপরীত হয়ে গেছে তাদের জন্য। তো এই ব্যারেজটা যাতে সেটা না হয়, এবং যেহেতু ফারাক্কার অভিজ্ঞতা আছে, সো বাংলাদেশের ইঞ্জিনিয়াররা জানবেন যে ফারাক্কে কী সমস্যা হয়েছিল, এবং এই পদ্মা ব্যারেজে যাতে সেই সমস্যা না হয় সেই পদক্ষেপ তারা নেবেন। যদি তারা সেটা নিতে পারেন তাহলে তো একটা মানে বাংলাদেশের জন্য এটা মানে ৩৫,০০০ টাকা, ২৫,০০০ কোটি টাকা অনেক অনেক অর্থ, কিন্তু মানে ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস এটা কিছুই না। এটা কি বলে স্মল চেঞ্জ বলবো না, কিন্তু এই ধরনের ইনভেস্টমেন্ট একটা দেশকে অনেক মানে লং টার্ম বেনিফিট এনে দেয়। কাজে এটা যদি তারা সাকসেসফুলি মানে ম্যানেজ করতে পারে তাহলে এটা খুবই একটা মানে ভালো পদক্ষেপ হবে। পদ্মা ব্যারেজ অনেকে বলেন যে এটা যত না ব্যারেজ তার চেয়ে অনেক বেশি এক ধরনের ভূরাজনৈতিক ক্যালকুলেশনের একটা এলিমেন্ট। কারণ এই শুধু পদ্মা ব্যারেজ না, তিস্তার যে প্রকল্প সেইখানে ভারতের আগ্রহ, চীনের আগ্রহ। পদ্মা ব্যারেজ যদিও বাংলাদেশের নিজেদের টাকায় হচ্ছে বলে বলা হচ্ছে, এবং এইখানেও বিশ্বের বিভিন্ন দেশ, একাধিক দেশ, চীনও আগ্রহ প্রকাশ করেছিল, জাপানও আগ্রহ প্রকাশ করেছিল। বাংলাদেশ ভৌগোলিকভাবে যেই জায়গায় অবস্থিত তাতে এই যে ভূরাজনৈতিক টানাপোড়েনের একটা এলিমেন্ট বাংলাদেশ হয়ে যাচ্ছে, এইটাও সামলানো কি এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ কিনা? না, এই সরকার যেটা করছে, আমি মানে চ্যালেঞ্জ তো সবসময়, কারণ বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থানটাই ওরকম যেখানে মানে বিগ পাওয়ার পলিটিক্সটা হয়। তো শেখ হাসিনার সময় আমরা যেটা দেখেছি, তিনি ভারতের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু একই সাথে চীনের সাথেও তিনি অনেক বাণিজ্য এবং বিনিয়োগ করতে আগ্রহী ছিলেন। আবার আমেরিকার সাথেও তিনি একটা সম্পর্ক বজায় রাখছিলেন। তো অনেকেই মনে করতেন যে একটা আমেরিকান বাংলাদেশের প্রাক্তন অ্যাম্বাসেডর ছিলেন, তার একটা আর্টিকেল পড়েছিলাম যে শেখ হাসিনা এখন ৩ জনকে নাচাচ্ছে, ভারত, আমেরিকা, চীন, কিন্তু একটা সময় আসবে যখন তাদের একজন বলবে যে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার। তখন হাসিনা কিভাবে সামলাবে সেটা দেখার বিষয়। তো হয়তো ২০২৪ সালে কেউ বলেছিল যে আসলে তুমি কার, এবং
হাসিনা সেটা সদুত্তর দিতে পারেননি। তো যাই হোক, এখন মনে হচ্ছে যে বাংলাদেশ, আমরা যেটা দেখছি যে এই বাণিজ্য চুক্তি হলো যুক্তরাষ্ট্রের সাথে। কালকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়ে একটা জ্বালানি এবং স্ট্র্যাটেজিক এনার্জি প্যাক্ট করে এসেছেন। এখন এটা কতজন জানতো যে এই আলোচনা চলছে, এবং এই আলোচনায় কি বিষয় হয়েছে আমি জানি না। এই চুক্তির মানে বিষয়বস্তু কি এখনো প্রকাশ পেয়েছে কিনা আমি জানি না। আমিও জানি না, কারণ মানে এই চুক্তিটা নিয়ে, এই এমওইউটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি। কিন্তু দেখে মনে হচ্ছে যেহেতু বাংলাদেশে জ্বালানি শক্তি অত বেশি নাই এই মুহূর্তে, গ্যাস বলুন বা তেল বলুন, কিন্তু এর মানে হতে পারে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উপর খুব নির্ভরশীল হয়ে যাচ্ছে, এবং এই জ্বালানির ব্যাপারেও হয়তো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে যাবে এই চুক্তির ফলে। যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি, যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি, সবই যদি যুক্তরাষ্ট্রের দিকে চলে যায় এই চুক্তির ফলে, আমি জানি না চুক্তিতে কি আছে, যদি হয় আর কি, যদি হয় তাহলে তো বাংলাদেশ একটা যুক্তরাষ্ট্র নির্ভর দেশে পরিণত হবে। সো আমরা মানে অভিযোগ করা হতো যে বাংলাদেশ মানে অতি নির্ভর হয়ে গেছে ভারতের উপর। কিন্তু ভারতের উপর নির্ভর হওয়ার মানে অর্থনৈতিকভাবে একটা যুক্তি হচ্ছে ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী, কাজেই সেখান থেকে যেমন বিদ্যুৎ আমদানি করা সহজ, তেমন যাবতীয় জিনিস মানে বিস্কুট, চানাচুর সবই আমদানি করা সহজ, এবং এগুলো কম দামেও আমদানি করা যায়। যুক্তরাষ্ট্র 8-9 হাজার মাইল দূরে, সেখান থেকে আপনি বিদ্যুৎ আমদানি করতে পারবেন না। তাদের এলএনজি তেল আপনার মধ্যপ্রাচ্যের এলএনজি তেলের থেকে অনেক দামি হবে। কাজে বাংলাদেশের স্বার্থ সেখানে কতটা থাকবে আমি জানি না। কিন্তু এই যে ভূ রাজনৈতিক খেলা, সেখানে বাংলাদেশ এখন ধীরে ধীরে কিন্তু ফার্মলি আমেরিকান বলয়ে আছে, চলে গেছে। সেটা মানে চীনের সাথে সম্পর্ক কতটা এফেক্ট করবে সেটা হলো প্রশ্ন। কারণ ভারতের সাথে সম্পর্ক তো তলানিতে চলে গেছিল ইউনূসের সময়। এখন তারেক রহমানের সময় সেটা একটু মানে ইমপ্রুভ করার চেষ্টা চলছে, কিন্তু সেটা খুব একটা যে তড়িৎ গতিতে করা হচ্ছে তা না, খুব ধীরে এবং খুব মানে সিরিয়াসনেস নিয়ে করা হচ্ছে না। কিন্তু চীনের সাথে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই আমেরিকার উপর যদি এত নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশ, সেটা একটা চ্যালেঞ্জ হবে। কারণ বিএনপি সরকার সবসময় চাইবে চীনের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে, কারণ বাংলাদেশের জন্য এটা দরকার। চীনের সাথে সারা দুনিয়ায় ভালো সম্পর্ক করতে চাই, আমরা এটা দেখলাম। এমনকি আমেরিকাও ভালো সম্পর্ক করতে চায়। আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যাচ্ছে বেইজিং। হ্যাঁ, ট্রাম্প সফর করলেন। তার আগে ব্রিটেন, জার্মানি, কানাডা 3 দেশের প্রধানমন্ত্রী চীন সফর করে আসছেন। বেইজিং হয়ে গেছে বিশ্বের ক্ষমতার কেন্দ্র। হয়তো প্র্যাকটিক্যাল আসল কেন্দ্র না, আসল কেন্দ্র এখনও ওয়াশিংটন, কিন্তু বেইজিং এখন দ্বিতীয় কেন্দ্র, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা এখন মানে এই বছর সেটা একেবারে এস্টাবলিশড হয়ে গেল। কাজে বাংলাদেশের স্বার্থের জন্যই তারা চাইবে চীনের সাথে একটা ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক রাখতে। তো এটা আমেরিকা এবং চীন, এইটা হবে ব্যালেন্সিং অ্যাক্ট। বাংলাদেশ হয়তো মনে করছে যে ভারতটা অত ইম্পর্ট্যান্ট না, এখন এটা পরে ইম্পর্টেন্সটা বাড়বে। কারণ ভারত যেহেতু 4000 কিলোমিটার সীমান্ত, আপনি এটাকে চাইলেও উড়িয়ে দিতে পারবেন না। এটা হচ্ছে ভৌগোলিক বাস্তবতা। সো হ্যাঁ, একটা বড় চ্যালেঞ্জ আছে, এবং সেখানে খলিলুর রহমান কীরকম জাগল করতে পারেন, কীরকম খেলোয়াড় তিনি, সেটা বোঝা যাবে। আলোচনাটা শেষ করি। আপনি সবশেষ যে হিসাবটা বললেন যে জিও পলিটিক্যাল এবং ওয়ার্ল্ড পলিটিক্সের অর্ডারের যে ক্যালকুলেশন, সামনের বিশ্বে এই যে আমরা যেটাকে ইউএস হেজিমনি বলি, পেট্রো ডলার বলি, রবার্ট কিওসাকি তিনি বলছিলেন পেট্রো ইউয়ানে পরিণত হইতে পারে। এই যে ওয়ার্ল্ড অর্ডারে কোনো রকম আশু কোনো বড় পরিবর্তন দেখেন? বিশ্ব রাজনীতিতে পরাশক্তির যে খেলাধুলা চলে, আপনি যদি আমেরিকার ক্ষমতা দেখেন, আমেরিকার ক্ষমতার ভিত্তিটা হচ্ছে তার এক নম্বর হচ্ছে তার ডলারের কারণে সে বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে, কারণ সে ডলার ছাপাতে পারে, আর কেউ ছাপাতে পারে না। কিন্তু সবাইকে বাণিজ্য করতে হয় ডলারে, কাজে সবাইকে ডলার আয় করতে হয়। আমেরিকা চোখ বন্ধ করে ছাপায়, হ্যাঁ, এবং এটাতে যদি মূল্যস্ফীতি হয় সেটা অন্য সবাই সাফার করবে, আমেরিকা খুব একটা সাফার করবে না। কাজে ডলার, আর একটা হচ্ছে তার সামরিক শক্তি। তার সামরিক শক্তি মানে পৃথিবীর ইতিহাসে এই পরিমাণ একটা দেশের, একটা সাম্রাজ্যের এই পরিমাণ সামরিক শক্তি দেখা যায়নি, যখন সে নিজে এমন একটা ভৌগোলিক অবস্থানে আছে যে অন্য দেশগুলো তাকে হুমকির মুখে ফেলতে পারছে না। তার কোনো শত্রু নেই তার আশেপাশে, দুইটা বিরাট সমুদ্র তার দুই পাশে, কিন্তু তিনি সারা বিশ্বে তার সামরিক শক্তি প্রজেক্ট করতে পারছেন। আর কেউ পারে না, সেটা শুধু আমেরিকায় পারে।
আর ওটার আরেকটা জিনিস আছে কিন্তু, আমেরিকা একটা সফট পাওয়ার আছে, আমেরিকা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমেরিকা একটা লিবারেল উদারপন্থী দেশ, এবং এখানে একটা কালচারাল রেভলিউশন আমেরিকা করেছে সারা বিশ্বে 50-60 দশকে, গান দিয়ে, হলিউড দিয়ে, ম্যাকডোনাল্ডস হ্যামবার্গার দিয়ে। এই সাংস্কৃতিক যেই বিপ্লবটা আমেরিকা করেছে, সেটার ফলে কিন্তু আমেরিকার গ্রহণযোগ্যতা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সারা পৃথিবীতে। তো এই তিনটার বিপরীতে আপনি যদি দ্বিতীয় পরাশক্তি দেখেন, সেটা হচ্ছে চীন। চীনের এখন একটা অর্থনৈতিক শক্তি আছে, চীনের সামরিক শক্তি কিন্তু সারা বিশ্বে নেই। চীনের সারা বিশ্বে ঘাঁটি একটাই আছে, সেটা জিবুতিতে একটা ছোট একটা ঘাঁটি আছে, আর কিচ্ছু নেই। চীন তার নিজের উপকূল রক্ষার জন্য তার নৌবাহিনী তৈরি করেছে, অন্য কোনো দেশে অভিযান চালানোর জন্য নয়। কাজেই চীনের পক্ষে সেটা আমেরিকাকে টেক্কা দেওয়া কিন্তু সম্ভব না। আর সাংস্কৃতিক দিক থেকে কিন্তু চীন সেভাবে প্রভাবশালী না, সবাই কিন্তু চাইনিজ গান শোনে না বা চাইনিজ সিনেমা দেখে না। কাজেই সব দিক থেকে দেখতে গেলে আমেরিকার প্রভাবটা কিন্তু বিশ্বে অনেক দিন থাকবে। কিন্তু যেটা হতে পারে, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে অনেক দেশ ওই ডলারে বেচা কেনা বন্ধ করে দিয়ে, আপনি যেটা বলছেন ইউয়ান, চাইনিজ কারেন্সি, সেটাই কেনা বেচা শুরু করতে পারে, যেটা রাশিয়া করে তাদের নিজস্ব কারেন্সিতে, রুবেলে করে, কারণ তাদের ওই ডলার সিস্টেম থেকে বের করে দেওয়া হচ্ছে স্যাংশন দিয়ে। কাজেই ডলারের প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে, এবং এটা যদি এমন পর্যায়ে চলে যায় যে ডলার আর এই বিশ্বের যে রিজার্ভ কারেন্সি হিসেবে অচল হয়ে গেল, তখন কিন্তু আমেরিকার বিপদ আমেরিকার ভেতর থেকে শুরু হবে। তার অর্থনীতিতে কিন্তু এর প্রভাব, প্রচণ্ড প্রভাব পড়বে। এই যে এখন আমেরিকার বাণিজ্য ঘাটতি কত, 30 না 35 কত ট্রিলিয়ন ডলার তার দেনা, মানে এক্সটার্নাল লোন, মানে ডেট, ঋণ হচ্ছে 35 ট্রিলিয়ন ডলার। আমরা তো বিলিয়ন গেলেই মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ট্রিলিয়ন ডলার তার প্রতি বছর মানে বাজেট ঘাটতি হয় 1-2-3 ট্রিলিয়ন ডলারের। এটা তারা ম্যানেজ করে কি করে? এই ডলারের কারণে ছেপে এবং আপনার যে বাজারে বন্ড ছেড়ে। তো সেই সুবিধাটা যদি তারা লুজ করে, তাহলে তাদের অর্থনীতির অবস্থা খারাপ হবে। আর তাদের অর্থনীতিতে যদি চাপের মধ্যে পড়ে, তাহলে তাদের সামরিক ক্ষমতাও হ্রাস পেতে থাকবে। কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সব সাম্রাজ্যই 100-200 বছর পরে কিন্তু একটা ডিক্লাইনের মধ্যে যায়। আমেরিকার ডিক্লাইনটা এখনও শুরু হয়নি। অনেকে বলছে যে শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখনও ডিক্লাইনের কোনো ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ডিক্লাইনটা হয়তো হবে 50 বছর পরে, 100 বছর পরে। মানে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। হ্যাঁ, হবেই। মানে আমেরিকান সাম্রাজ্যের মানে ডিক্লাইন হবেই, এটা ন্যাচারাল প্রসেস। স্যার ভাই, অনেকগুলো বিষয়ে কথা বললাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর কারো একটি মন্তব্য কিংবা বক্তব্যকে কেন্দ্র করে কেউ কাঠগড়ায় না দাঁড়াক, সেই প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সাংবাদিক সাবির মোস্তফার সাথে, সেই শাপলার ঘটনা থেকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি এবং এই ডলার, ইউএস হেজিমনি, সব বিষয়ে কথা হলো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলুক দেখার জন্য।